হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো আমরা আবার পুনরায় সেই তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ কোষের ছবি আমরা এখানে ড্র করেছি এবং এখানে দেখো ব্যাটারির ছবিটা আমাদের বা সেলের যে ছবি সেই দুটো ছবি কিন্তু আমরা এখানে ড্র করেছি। তো আগের ভিডিওতে আমরা ঠিক আগের ভিডিওতে আমরা যেটা ডিসকাশন করেছিলাম সেটা ছিল পুরোপুরিভাবে তড়িৎচালক বল সংক্রান্ত ডিসকাশন। আমরা আরেকবার রিভাইজ করে নিই। এটা হচ্ছে অ্যানোড বা ঋণাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার। এবারে এই অ্যানোডে কি হয়, নেগেটিভ বা ঋণাত্মক আয়নের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। ফলস্বরূপ কি হয়, এই ইলেকট্রনগুলো এর মধ্য দিয়ে ফ্লো হতে থাকে এবং এখানে এসে পৌঁছায়। যখন ইলেকট্রনগুলো এখান থেকে এই সাইডে এসে পৌঁছায় তখন এর মাঝখানে যদি আমরা কোনো বাল্ব বা ফ্যান রাখি বা কোনো রেজিস্টার রাখি তাহলে ইলেকট্রনগুলো সেই শক্তি সেখানে বর্জন করে। এটা আমরা আগের দিন খুব ডিটেলসে আলোচনা করেছি। এবং এই ইলেকট্রনগুলো যখন এখানে এসে পৌঁছায় তখন ইলেকট্রনগুলো সাধারণ নিয়মে অর্থাৎ স্থির তড়িৎ আকর্ষণ বলের নিয়মে এই সাইডে আসতে চায় না, কারণ মাইনাসে মাইনাসে বিকর্ষণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে এমন একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং সেখান থেকে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির মাধ্যমে ইলেকট্রন শক্তি গ্রহণ করে এবং শক্তি গ্রহণ করা অবস্থাতে ক্যাথোড থেকে বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফিরে আসে। ঠিক আছে, তো এই যে শক্তি বা যে শক্তির জন্য ইলেকট্রনটাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পাঠানো সম্ভব হয় সেটাকেই বলা হয় তড়িৎচালক বল। এতটা অবধি আগের দিন আমরা ডিসকাশন করেছি। ব্যাটারির ক্ষেত্রেও সেম একই মেকানিজম। এখানে ধাতব দ্বন্দ্ব থেকে ইলেকট্রনগুলো বের হয়, ইলেকট্রনগুলো এখানে মুভমেন্ট করে এবং ইলেকট্রনগুলো শক্তি অর্জন করে এখানে মুভমেন্ট করার পর এখানে শক্তি বর্জন করে এবং ইলেকট্রন আবার এখানে ফিরে আসে এবং ভেতরে এমন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে বা ব্যাটারি মেকানিজমের মাধ্যমে আবার ধাতব দ্বন্দ্ব থেকে ইলেকট্রনগুলোকে বাইরে টেনে নেয় বা এখানে টেনে নেয় এবং সেই ইলেকট্রন আবার পরিবাহী তার বরাবর রোটেট করতে থাকে। তো এই যে শক্তি, এই শক্তিটাকে বলা হয়েছিল তড়িৎচালক বল। এবং তড়িৎচালক বলের আমরা আরেকটা ডেফিনেশন এখান থেকে পেয়েছিলাম যে কোনো বর্তনীতে এই যে তড়িৎ কোষ, ধরো এটা একটা বর্তনী, এই বর্তনীর এই যে নিচের লেয়ারটা এটা হচ্ছে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষের যে অভ্যন্তর অর্থাৎ এই যে ভেতরে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা রয়েছে, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যদি কোনো একক ধনাত্মক আধানকে, দেখো সংজ্ঞাটা দুভাগে দিতে পারি, দুটো ভাবে। যদি আমরা বলি একক ধনাত্মক আধানকে তাহলে আমরা বলবো যে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় বা কার্য করতে হয় সেটা হচ্ছে তড়িৎচালক বল। বা আমরা বলতে পারি যে কোনো একটা ইলেকট্রনকে, দেখো এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখন কোন বিভবে রয়েছে, এটা উচ্চ বিভব। তাহলে কোনো ইলেকট্রনকে আমরা এখানে এইভাবে লিখতে পারি। তার আগে অবশ্যই বলে দিতে হবে যে বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে। তাহলে আমরা একটু ভালো করে লিখি যে বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে ইলেকট্রনকে, ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক আধান, তাই তো, ঋণাত্মক আধান। তাহলে বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে ইলেকট্রনকে অর্থাৎ ঋণাত্মক আধানকে, তাহলে বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে ইলেকট্রনকে বা ঋণাত্মক আধানকে যদি আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যাই, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যেতে যে কার্য করা হয় তাকে তড়িৎচালক বল বলে। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে তড়িৎচালক বল কাকে বলে? দেখো বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো একটা ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেটাই তড়িৎচালক বল। এখন সংজ্ঞাটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হবে? দেখো আমরা প্রত্যেকেই জানি যে ইলেকট্রন যেহেতু এই সাইড থেকে এই দিকে হয়ে এইভাবে ফ্লো করছে, তাহলে তড়িৎ প্রবাহটা কিভাবে ফ্লো হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে তড়িৎ প্রবাহ বা ধনাত্মক আধান এখান থেকে এখানে প্রবাহিত হলো। এবারে ধনাত্মক আধানটাকে আমরা নিম্ন বিভব থেকে উল্টোভাবে ভাবো,
ইলেকট্রনটাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যাচ্ছি, তাহলে তড়িৎ প্রবাহের জন্য যে ধনাত্মক আধান, ঠিক আছে, বা ইলেকট্রনের ঠিক উল্টো যে আধান, সেই আধানটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে নিম্ন বিভব থেকে কোথায় নিয়ে যাওয়া হবে, উচ্চ বিভবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বর্তনী তড়িৎ কোষের অভ্যন্তরে ইলেকট্রনের পরিবর্তে লিখলে ধনাত্মক আধানকে, তাহলে এখানটা আমি চেঞ্জ করছি, ইলেকট্রনের জায়গাতে আমরা লিখলাম ধনাত্মক আধানকে। তোমরা নিজে লিখে নাও নিচে, হ্যাঁ, ধনাত্মক আধানকে, ঠিক আছে। তাহলে ঋণাত্মক আধানটা ক্যান্সেল করে দিলাম। নিম্ন বিভব থেকে, নিম্ন কেন, ইলেকট্রন যদি উচ্চ থেকে নিম্নে যায়, তাহলে আমরা তো প্রত্যেকেই জানি যে এক্ষেত্রে এই যে ইলেকট্রনটা এর ভেতরে কথা বলছি, বাইরে নয় কিন্তু, বাইরে আবার উল্টো ঘটনা, ঠিক আছে। তাহলে এর ভেতরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি হবে, নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে যেতে এই যে ধনাত্মক আধানটাকে আমরা নিয়ে যাচ্ছি, সেই ধনাত্মক আধানটাকে ফোর্সফুলি নিয়ে যাওয়ার জন্য, সাধারণভাবে তো যেতে চায় না, সাধারণভাবে ধনাত্মক আধান কিভাবে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। দেখো তড়িৎ বর্তনীর যে বাইরের অংশ সেখানে কিন্তু সেরকমই হয়েছে। দেখো ধনাত্মক আধানটা গেছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে এবং ইলেকট্রন গেছে নিম্ন থেকে উচ্চে, কিন্তু তড়িৎ কোষের ভেতরে কি হচ্ছে, আমাদের উল্টো ঘটনা ঘটছে। অর্থাৎ বাহ্যিক একটা কার্যের মাধ্যমে আমরা ইলেকট্রনটাকে পাঠাচ্ছি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আর ধনাত্মক আধানকে পাঠাচ্ছি নিম্ন থেকে উচ্চ বিভবে। মানে জেনারেল যেটা এর ট্রেন্ড তার ঠিক উল্টোটা। সেই জন্য বাইরে থেকে আমাদের যে ফোর্সফুলি কার্যটা করতে হয়, সেই কার্যটা কি বলা হয়, তড়িৎচালক বল। এই তো মেন কনসেপ্ট। বেশ, তাহলে তড়িৎচালক বলের ডেফিনেশন কিন্তু আমরা আরেকটা পেয়ে গেলাম। তড়িৎচালক বলের আরেকটা সহজ ডেফিনেশন দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা মুছে দিই, তাহলে এটা নিজেরা লিখতে পারবে। বেশ, তোমরা কিন্তু এটা গুলি ফেলো না। দেখো সাধারণভাবে ইলেকট্রন কিন্তু নিম্ন থেকে উচ্চ বিভবে যায়, কিন্তু এই তড়িৎ কোষের ভেতরে উচ্চ থেকে নিম্নে নিয়ে যেতে যে বাহ্যিক কার্যটা করতে হচ্ছে বা এক্সটার্নাল ফোর্সটা দিতে হচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। আবার ধনাত্মক আধান জেনারেলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। দেখো ওপরটা দেখো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আয়ের যে ডিরেকশন, সেই আয়ের ডিরেকশন দেখো এখানে দেওয়া আছে। আয়টা দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে ধনাত্মক আধান জেনারেলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যাচ্ছে। দেখো এই যে ডিরেকশন দেওয়া আছে প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু এই তড়িৎ কোষের ভেতরে নিম্ন থেকে উচ্চে ধনাত্মক আধানটাকে আবার কন্টিনিউ ফ্লো করানোর জন্য যে কার্যটা করতে হয়, সেটাই তড়িৎচালক বল। আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছো। বেশ, এবারে তড়িৎচালক বলের আমরা আরেকটা সংজ্ঞা এরকমও দিতে পারি যে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এই দুটো বিভবের যে পার্থক্য, সেটাই তড়িৎচালক বল। কিন্তু তাহলে বিভব পার্থক্য আর তড়িৎচালক বল তো তাহলে ব্যাপারটা একই দাঁড়িয়ে গেল আমাদের। তাই এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যখন এই পুরো বর্তনীটা মুক্ত অবস্থাতে রাখা হয়, অর্থাৎ মাঝখানটা মনে করো আমি কানেকশানটা কেটে দিলাম, বা এখানে যদি কোনো সুইচ রাখা থাকে, সেই সুইচটাকে যদি আমরা অফ করে দিই, তাহলে দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য, সেই বিভবের পার্থক্যকে বলা হয় তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের আমরা আরেকটা ডেফিনেশন দিতে পারি যে তড়িৎচালক বল হলো মুক্ত অবস্থাতে বা বিচ্ছিন্ন অবস্থায় কোনো কোষের দুটো তড়িৎদ্বার মধ্যবর্তী বিভবের যে পার্থক্য, তাকে বলা হয় তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের ডেফিনেশনটা এবার আমরা একটু লেখার চেষ্টা করব। দেখো মুক্ত বা বিচ্ছিন্ন অবস্থায়, ঠিক আছে। তাহলে মুক্ত বা বিচ্ছিন্ন অবস্থাতে কোনো কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী বিভবের যে পার্থক্য, তাকে তড়িৎচালক বল বলে। তাহলে তড়িৎচালক বল হলো এক ধরনের বিভব পার্থক্যই, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা বর্তনীটাকে মুক্ত অবস্থাতে রাখবো বা এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটাবো না, তখন এই দুই প্রান্তের যে বিভবের পার্থক্য, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। ক্লিয়ার? বেশ, অর্থাৎ তড়িৎচালক বল ইএমএফ বা ই যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে লিখব, যদি এটা উচ্চ বিভবটাকে ভি পজিটিভ ধরে নিই, নিম্নটাকে ভি নেগেটিভ ধরে নিই, তাহলে ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ। এই হচ্ছে তড়িৎচালক বলের ডেফিনেশন।
এখন আগের দিনে দেখবে একটা কোশ্চেন বলেছিলাম যে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বুঝি, অর্থাৎ তড়িৎচালক বলকে আমরা লিখতে পারি বিভব পার্থক্যের মতনই জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বল যদি আমরা 1.5 ভোল্ট বলি তাহলে আমরা লিখব যে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় কোষটির দেখো ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে, ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে 1 কুলম্ব আধানকে, এই আধানটার পরিমাণ যদি 1 কুলম্ব হয় তাহলে 1 কুলম্ব আধানকে নিয়ে আসার জন্য যদি 1 জুল কার্য করতে 1.5 জুল কার্য করতে হয় তাহলে সেটাকে আমরা বলবো যে তার তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট। বোঝা গেছে? বেশ, এটা মুছে দিই তাহলে। এবারে বোঝা গেছে নিশ্চয়ই। এবারে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যখন এই তড়িৎচালক বল বললাম তখন আমরা বললাম বর্তনী যখন মুক্ত অবস্থাতে থাকবে তখন তার যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে তার তড়িৎচালক বল, আর যখন বর্তনীটা তার মানে কানেক্ট করে দেবো তখন যে দুটো প্রান্তের বিভবের পার্থক্য সেটাকে আমরা বলবো বিভব প্রভেদ। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? বর্তনীটা যখন কানেক্ট করছি তখন কি এদের বিভব পার্থক্যটা চেঞ্জ হয়ে যায়? অবশ্যই হ্যাঁ। যখন আমরা বর্তনীটাকে কানেক্ট করি তখন বিভবের যে পার্থক্য, আগে যে বিভবের পার্থক্যটা ছিল সেই বিভবের পার্থক্য থেকে এখনকার বিভবের পার্থক্যটা কিছুটা কমে যায়। ঠিক আছে? অর্থাৎ আমরা বাইরে থেকে ধরো দোকান থেকে একটা আমরা ব্যাটারি কিনে নিয়ে এলাম, এই ব্যাটারিটাতে দেখবে লেখা থাকে 1.5 ভোল্ট। ঠিক আছে? দেখবে পেন্সিল যে ব্যাটারিগুলো কিনে নিয়ে আসি, অর্থাৎ অ্যাকচুয়ালি যে সেলগুলো কিনে নিয়ে আসি প্রত্যেকটাতে লেখা থাকে 1.5 ভোল্ট। এর অর্থ হলো যে এই প্লাস আর মাইনাস এই দুটো প্রান্তের বিভবের যে পার্থক্য সেই পার্থক্যটা হবে 1.5 ভোল্ট। কিন্তু কখন? যখন এটা আমরা কোনো রিমোট বা কোনো ঘড়ি বা যা কিছুর সাথে যখন আমরা যুক্ত করব না, অর্থাৎ মুক্ত অবস্থাতে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য 1.5 ভোল্ট, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হচ্ছে এর তড়িৎচালক বল। দেখা যায় যখন আমরা কোনো ব্যাটারিকে বা সেলকে যখন কোনো কিছুর সাথে যুক্ত করি বর্তনীর সাথে তখন তাদের মধ্যে যে বিভবের যে পার্থক্য সেই পার্থক্যটা কিন্তু আর 1.5 ভোল্ট থাকে না, এর মানটা কিছুটা পরিমাণ কমে যায়। কমে যাওয়ার পর এটা 1.1 হতে পারে, 1.3 হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু কখনোই 1.5 ভোল্ট আর থাকে না। অর্থাৎ তড়িৎচালক বলের মান সবসময় বেশি হয় কারণ সেটা মুক্ত অবস্থাতে দুই প্রান্তের বিভব পার্থক্য, আর অ্যাকচুয়াল যেটা বিভব প্রভেদ অর্থাৎ বর্তনীটা কানেক্ট করার পরে যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটার মান কিন্তু তড়িৎচালক বলের তুলনায় কিছুটা কম হয়। এবারে কেন কম হয় সেই ব্যাপারটা আমরা ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই যে কমটা হচ্ছে এই কমটা হওয়ার জন্য এখানে একটা কারণ আছে। দেখো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে। আমি এখানে একটা ছবি আরেকবার ড্র করছি, হয়েছে? এখানে এই যে ছবিটা আমি ড্র করলাম এখানে দেখো ওপর দিকটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সহজে বুঝতে পারছি ইলেকট্রনটা এদিকে ফ্লো হবে, তো ফ্লো হবে এদিকে। বেশ, ইলেকট্রনটা যখন ফ্লো হবে তখন এই যে পরিবাহীটা রয়েছে এই পরিবাহীর ভেতরে যে সমস্ত অন্যান্য কণাগুলো রয়েছে তারা কিন্তু ইলেকট্রনের প্রবাহকে বাধা সৃষ্টি করবে, এবং যে পরিমাণ বাধা সৃষ্টি করবে সেটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। আমরা আগের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে রোধের ডেফিনেশন পড়েছি এবং রোধ জেনেছি যে রোধ কি করে, কোনো পরিবাহিতাতে বাধা সৃষ্টি করে। তাহলে এই রোধ কি করবে? একে বাধা সৃষ্টি করবে। বর্তনীর বাইরে যেহেতু এই রোধটা তৈরি হচ্ছে সেই জন্য এই রোধটাকে বলা হয় বাহ্যিক রোধ। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে তোমরা একটা জিনিস ভাবো, এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে এলো, একটা বাইরে বাধা পেলো, সেই বাধাটাকে বলছি বাহ্যিক রোধ। এবারে ইলেকট্রনটা এই তড়িৎদ্বারে এলো অর্থাৎ উচ্চ বিভবে এলো বা ধনাত্মক তড়িৎদ্বারে এলো, আসার পর ইলেকট্রনটা যখন এখান থেকে এখানে এসে পৌঁছাবে তখন ইলেকট্রনটা যখন এই রাস্তা দিয়ে পার হবে তখন এর মধ্য দিয়ে দেখো দ্রবণ রয়েছে বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রয়েছে। এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে কণাগুলো বা আয়নগুলো সেই আয়নগুলো কিন্তু ইলেকট্রনটাকে এই পথে যেতে বাধা সৃষ্টি করবে। অর্থাৎ বাইরে যেমন একটা রোধ তৈরি হচ্ছে এই তড়িৎ কোষের ভেতরে অপর একটা রোধ তৈরি হবে, সেই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ কোনো একটা বর্তনীতে আমরা দুটো রোধ পেলাম, একটা বাহ্যিক বা বহির্বর্তনীতে যে রোধটা সেটা হচ্ছে বাহ্যিক রোধ,
আর এইটাকে যদি আমরা অন্তঃবর্তনী ভেবে নিই তাহলে অন্তঃবর্তনীতে যে রোধটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। বাহ্যিক রোধটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা, অভ্যন্তরীণ রোধটাকে প্রকাশ করা হয় স্মল আর দ্বারা। অর্থাৎ এখানে এই যে রোধটা, এই রোধটাও কিন্তু কি করবে, ইলেকট্রনটাকে এখান থেকে এখানে আসতে কিছুটা বাধা সৃষ্টি করবে। এই রোধটাকে বলা হয়ে থাকে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, তাহলে এই যে অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধের যে কনসেপ্ট, এই ছবিটি আবার মুছে দিই, সেই ছবির যে কনসেপ্ট সেখান থেকে দেখো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সহজে বুঝতে পারবো যে অভ্যন্তরীণ রোধ কিভাবে দুই প্রান্তের বিভব ও পার্থক্যকে কমিয়ে দেয় এবং সাথে সাথে প্রবাহ মাত্রাকে কমিয়ে দেয়। আগের দিন আমরা দেখেছি যে রোধ যত বাড়ে তত প্রবাহ মাত্রা কমতে থাকে, তাই আমরা এখানে দেখব যে এই অভ্যন্তরীণ রোধ কিভাবে প্রবাহ মাত্রাকে কমিয়ে দিতে পারে। দেখো এখানে একটা সাইড নিলাম প্লাস, একটা সাইড মাইনাস, এবং এদের মধ্যে যে তড়িৎচালক বলের ডিফারেন্স সেটা হচ্ছে 12 ভোল্ট। এটা একটা আমরা সেল নিলাম। এই সেলটাকে কি করলাম, আমরা একটা বর্তনীর মাধ্যমে যুক্ত করলাম। যে বর্তনীর মাধ্যমে যুক্ত করলাম সেই বর্তনীর এটা হচ্ছে রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ। এখানে যে তড়িৎচালক বল অর্থাৎ ই সমান কত, 12 ভোল্ট। এত অবধি ক্লিয়ার? বেশ, এবারে এর প্রবাহ মাত্রা নির্ণয় করার জন্য আমরা এখানে একটা যন্ত্র রাখলাম এ, অর্থাৎ অ্যামমিটার। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। একটা নতুন টার্ম তোমরা শিখলে, অ্যামমিটার। এই যন্ত্রের সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই যে যন্ত্রটা লিখলাম অ্যামমিটার বা হচ্ছে এ, এটার মাধ্যমে কি করা হয়, প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়ে থাকে। এবারে আমরা এর ওপরে বিভব ও প্রভেদ পরিমাপ করার জন্য এখানে একটা যন্ত্র লাগালাম। এই যন্ত্রটার নাম হচ্ছে ভি বা হচ্ছে ভোল্ট মিটার। তাহলে ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভব ও প্রভেদ বা বিভব ও পার্থক্য পরিমাপ করা হয়, আর অ্যামমিটার যন্ত্রের সাহায্যে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। ব্যাস, এতটুকু কোনো অসুবিধা নেই। এবারে এই যে তড়িৎচালক বল, এই তড়িৎচালক বলটা যদি বিভব ও পার্থক্যের সাথে সমান হতো তাহলে আমরা লিখতে পারতাম যে ই সমান ভি, অর্থাৎ তড়িৎচালক বল মানে বিভব পার্থক্য সমান কত ভোল্ট, 12 ভোল্ট। ক্লিয়ার? বেশ, এখন এর মধ্যে যে রোধটা, এই রোধটা ধরো দেওয়া আছে 4 ওহম। সাপোজ আমরা ধরে নিচ্ছি 4 ওহম, তাহলে আর এর মানটা কত হবে, 4 ওহম। তাহলে ভি সমান 12, আর সমান হচ্ছে 4। তাহলে আমরা জানি ভি সমান হচ্ছে আইআর, এটা আমরা আগের দিনের ওহমের সূত্র থেকে পড়েছি। তাহলে আই সমান হয়ে যাবে 12/4, তার মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ এর মধ্য দিয়ে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহ হয় আমরা জানি, সেই জন্য 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হওয়া উচিত ছিল 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। কারণ আমরা দোকান থেকে একটা 12 ভোল্টের ব্যাটারি কিনে নিয়ে এসেছি, তার তড়িৎচালক বল 12 ভোল্ট দেওয়া আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। তাহলে 4 ওহম যদি এখানে রোধ লাগানো হয়, অর্থাৎ 4 ওহম রোধ বা রেজিস্টার যদি এখানে লাগানো হয়, তাহলে আমাদের 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে আয়ের মানটা 2 অ্যাম্পিয়ার হচ্ছে। হওয়া উচিত ছিল 3 অ্যাম্পিয়ার, হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। কেন এমনটা ঘটলো? এই ঘটনাটা ঘটলো অভ্যন্তরীণ রোধের জন্য। অর্থাৎ আমরা যে রোধটা আমরা এখানে ডিসকাশন করছি বা যে পুরো বর্তনীটা করেছি, এই বর্তনীতে বাহ্যিক যে রোধটা রয়েছে 4 ওহম, ঠিক পাশাপাশি এর আরও একটা রোধ রয়েছে, সেই রোধটার নাম হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এবং এই অভ্যন্তরীণ রোধটা কোথায় থাকে, এই যে নিচে কোষটা রয়েছে এই কোষটার ভেতরে থাকে। কিন্তু এই রোধটাকে বোঝানোর জন্য আমরা কি করলাম, আমরা নিজেদের সুবিধার্থে কি করছি, এই রোধটাকে মনে করো আমরা পাশে ড্র করছি এখানটায়। তাহলে এখানে দুটো রোধ, একটা হচ্ছে 4 ওহম যেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো রোধ পেলাম, একটা হচ্ছে 4 ওহম, একটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, এবারে ধরো তড়িৎ প্রবাহ মাত্রা আমরা দেখতে পেলাম বাস্তবে 3 অ্যাম্পিয়ার না হয়ে কত অ্যাম্পিয়ার হচ্ছে, 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তোমরা এই ছবিটা পাশেও আবার আঁকতে পারো আলাদা করে। 3 অ্যাম্পিয়ার না হয়ে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি 2 অ্যাম্পিয়ার হচ্ছে। অর্থাৎ আই সমান হচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার। বাহ্যিক রোধটা কত, ক্যাপিটাল আর 4 ওহম। তাহলে ভি সমান কত হবে, 4 × 2 মানে 8 ভোল্ট। অর্থাৎ এই ওপরে যে বিভবের পার্থক্য, যেটাকে আমরা 12 ভোল্ট ভাবছিলাম,
যে টোটাল এটা 12 ভোল্ট মানে এটাও 12 ভোল্ট হবে, এখানে কিন্তু বিভব পার্থক্যটা হয়ে যাচ্ছে 8 ভোল্ট। ক্লিয়ার? বেশ, এবারে যেটা পড়ে রইল আর কতটা পড়ে রইল দেখো এটা 4 ভোল্ট, 8 ভোল্ট এখানে, তাহলে টোটাল 12 ভোল্ট থেকে 8 ভোল্ট এখানে, আর 4 ভোল্ট কিন্তু এখানে কাজে লেগে যাচ্ছে। তাহলে 4 ভোল্ট যদি এখানে রাখা হয় তাহলে এর যে রোধটা হবে বা অভ্যন্তরীণ রোধটা হবে সেই রোধটা কত এবারে আমরা বের করে নেব। ভেরি ইজি, দেখো ভি সমান হচ্ছে 4 ভোল্ট, আই সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আমরা তো আগেই বের করেছি। আর স্মল আরটা তাহলে এখানে হয়ে যাবে যে এখানেও একই সূত্র, ভি সমান আই ইন্টু স্মল আর, তাহলে স্মল আরটা হয়ে যাবে 4/2, তার মানে 2 ওহম, অর্থাৎ এখানে স্মল আরের পরিমাণটা হচ্ছে 2 ওহম, অর্থাৎ টোটাল যে রোধ সেই রোধটা কিন্তু আর এখানে 4 ওহম রইল না। বাহ্যিক রোধ 4 ওহম ঠিক আছে, কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ আমরা পাচ্ছি সেটার মান কিন্তু 2 ওহম। তাহলে টোটাল রোধ দেখো 4 আর 2 কত, 6 ওহম। তাহলে টোটাল বিভব পার্থক্য বা তড়িৎচালক বল কত, 12 ভোল্ট। তাহলে আমাদের ইজিলি পেয়ে যাচ্ছি যে এর প্রবাহ মাত্রাটা 12/4 সমান 3 নয়, 12/6 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে শুধুমাত্র বাহ্যিক রোধের সাথে সাথে আরেকটা রোধ রয়েছে, সেই রোধটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধটা কোথায় সৃষ্টি হয়, এই কোষের ভেতরে সৃষ্টি হয়, সেটাকে আমরা পাশে লিখেছি। কেন সৃষ্টি হয় তার কারণটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রনটাকে পাঠানোর জন্য যে কার্য করতে হয় সেই কার্যটাকে, ইলেকট্রনটাকে নয়, আধানটাকে, ধনাত্মক আধানটাকে পাঠানোর জন্য, এতে ধরো আধানটা এদিক থেকে এদিকে এসে এদিকে এলো, এই আধানটাকে এখান থেকে এখানে পাঠানোর জন্য যে কার্য করতে হয় সেই কার্যটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল, এবং সেই তড়িৎচালক বলের জন্য যে বাধাটা পায় সেই বাধাটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধটাকে স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং তার মান আমরা পেলাম 2 ওহম। ক্লিয়ার? বেশ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে কোনো একটা কোষের তড়িৎচালক বল 12 ভোল্ট, তাহলে আমাদের হিসেব মতো এটা যদি 4 ওহম হয় তাহলে পাওয়া উচিত ছিল 3 অ্যাম্পিয়ার কারেন্ট, কিন্তু এখানে আমরা পেলাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং এখানকার বিভব পার্থক্য হলো 8 ভোল্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তড়িৎচালক বল 12 ভোল্ট কিন্তু বিভব পার্থক্য 8 ভোল্ট। বোঝা গেছে? বেশ, আর এই যে রোধটা 2 ওহম, এই রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। আর এই যে 4 ভোল্ট বিভব পার্থক্যটা, 12-র মধ্যে 8 কাজে লাগলো আর বাকি যে 4টা রয়ে গেল, এই 4টাকে বলা হয় নষ্ট ভোল্ট। কারণ এই যে 4টা, এই 4 ভোল্ট বিভব প্রভেদটা কিন্তু নষ্ট হয়ে গেল, এটা কিন্তু কোনো কাজেই আমাদের লাগলো না। সেই জন্য অভ্যন্তরীণ রোধ হলো 2 ওহম আর নষ্ট ভোল্টের পরিমাণ হলো বা ওয়েস্টেজ ভোল্টেজের পরিমাণ হলো 4 ভোল্ট। ক্লিয়ার? বেশ, অর্থাৎ টোটাল যদি আমাদের 12 ভোল্ট থাকে, সেই 12 ভোল্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, 8 ভোল্ট আর 4 ভোল্ট। এই 8 ভোল্টটা আমাদের কাজে লাগলো, 4 ভোল্টটা নষ্ট হয়ে গেল। কোথা থেকে পেলাম? 12 ভোল্ট মানে ছিল ইটা, ই মানে হচ্ছে তড়িৎচালক বল, তড়িৎচালক বল সমান ছিল এই বাহ্যিক যে বিভব পার্থক্য ক্যাপিটাল ভি প্লাস এই ভেতরের যে বিভব পার্থক্য স্মল ভি। ঠিক আছে, স্মল ভি মানে হচ্ছে 4 ভোল্ট, ক্যাপিটাল ভি মানে হচ্ছে 8 ভোল্ট। ক্যাপিটাল ভি সমান আমরা লিখতে পারি আই ইন্টু ক্যাপিটাল আর, যেহেতু বাহ্যিক রোধটাকে ক্যাপিটাল আর প্রকাশ করছি, আর স্মল ভিটাকে লিখতে পারি আই ইন্টু স্মল আর। এতটা অবধি বোঝা গেছে? বেশ, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আই সমান ই বাই আর প্লাস আর। এই একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা সমান মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। এখানে কিন্তু আরেকটা রোধকে ক্যালকুলেট করতে হবে, সেই রোধটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ আমরা শুধুমাত্র যেমন ভি সমান আই আর পাচ্ছিলাম, সেখান থেকে আই সমান লিখছিলাম ভি বাই আর, যেখানে ভি মানে বিভব পার্থক্য, আর মানে হচ্ছে রোধ, তখন একটাই মাত্র রোধ ছিল। এখানে যখন আমরা তড়িৎচালক বলের সাপেক্ষে রিপ্রেজেন্ট করব, তখন ভিটা চেঞ্জ হয়ে যাবে ই, আর রোধের সাথে আরেকটা রোধ যুক্ত হবে, সেই রোধটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? বেশ, তাহলে এখন আমরা লিখে নেব যে এই অভ্যন্তরীণ রোধ কাকে বলে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। অভ্যন্তরীণ রোধ তাহলে কোথায় সৃষ্টি হয়? তড়িৎ কোষের ভেতরে। কেন সৃষ্টি হয়? কারণ ইলেকট্রনটাকে একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারে পৌঁছানোর জন্য বা ধনাত্মক থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে জোরপূর্বক পৌঁছানোর জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেটা তো হলো তড়িৎচালক বল। আর যখন সেটা পৌঁছায় তখন তার ভেতরে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণগুলো রয়েছে সেই দ্রবণের আয়নগুলো কি করে? ক্রমাগত বাধা সৃষ্টি করে, সেটা কি বলা হয়? অভ্যন্তরীণ রোধ। তাহলে আমরা নেক্সট হেডিং করব অভ্যন্তরীণ রোধ, এবং এর ডেফিনেশনটা আমরা দেখে নেব। ঠিক আছে,
এটা হচ্ছে তড়িৎ কোষের মধ্যে সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ কিন্তু থাকে। যেমন বর্তনীর ওপরে থাকে প্রবাহিত তারের মধ্যে বা পরিবাহী তারের মধ্যে, ঠিক তেমনি তড়িৎ কোষের মধ্যে যে সক্রিয় পদার্থ, যেমন ব্যাটারির ক্ষেত্রে সক্রিয় পদার্থ থাকবে আর তড়িৎ কোষের ক্ষেত্রে তরল থাকবে। ঠিক আছে, তো কিছুটা রোধ থাকে যা কোষের মধ্যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এই বাধাকে অভ্যন্তরীণ রোধ বলে। পুরোপুরি নিজের ভাষায় দেখো লিখলাম, হ্যাঁ, তোমরাও লিখতে পারবে নিজের ভাষাতে, যে বাইরে যেমন একটা রোধ রয়েছে বা বাইরে যেমন একটা বাধা রয়েছে, ভেতরেও তেমন একটা বাধা রয়েছে। ভেতরের বাধাটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, বেশ। অভ্যন্তরীণ রোধও কী করে? কোনো পরিবাহিতাতে বাধা সৃষ্টি করে, এবং যখন বর্তনীটা পুরোপুরি মুক্ত অবস্থাতে থাকে তখন টোটাল যে রোধ, সেই রোধের পরিমাণ হয় অসীম বা ইনফাইনাইট। ঠিক আছে, রোধ অসীম হওয়ার জন্য মুক্ত অবস্থাতে কোনো তড়িৎ প্রবাহ ঘটে না। আর তড়িৎচালক বলের ডেফিনেশন আমরা দেখো অনেকগুলোই পেলাম। প্রথম থেকে আমরা যদি বলি তাহলে হচ্ছে তড়িৎচালক বল বলেছিলাম এক প্রকার বল। ঠিক আছে, বেশ, যেটা বিভব পার্থক্য বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত আমরা দেখেছিলাম রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা, এটা একটা ধর্ম বলেছিলাম। 3 নম্বরে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা কার্য, যে কার্যটা কোনো একটা ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে কোনো আধানকে নিয়ে আসতে, কোনো একটা ইলেকট্রনকে নিয়ে আসতে যে কার্যটা করা হয় সেটাকে বলা হয়ে থাকে তড়িৎচালক বল। বা আমরা উল্টোভাবে বলেছিলাম যে কোনো ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে কোনো একটা পজিটিভ আধানকে জোরপূর্বক নিয়ে আসতে যে পরিমাণ কার্যটা করতে হয় সেটাই ছিল তড়িৎচালক বল। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস জেনে নেব এবং জানার সাথে সাথে এই পোর্শনটা শেষ করব। সেটা হচ্ছে যে এই যে অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধগুলো কিসের ওপর নির্ভর করে। তাহলে এই ছবিটা একবার আমরা তাড়াতাড়ি এঁকে নিই। দুটো তড়িৎদ্বার দেওয়া আছে, এটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ঠিক আছে, দুটো তড়িৎদ্বার মনে করো এরকম দেওয়া আছে, এটা হচ্ছে ঋণাত্মক, এটা ধনাত্মক। ক্লিয়ার? বেশ, এটা মনে করো কানেক্ট করা আছে। ঠিক আছে, এবারে কখন এই ভেতরে রোধটা বেশি হবে? দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই দুটো তড়িৎদ্বার যদি কাছাকাছি থাকে তাহলে রোধটা কি হবে? কম হবে। অর্থাৎ এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে, ধরো কাছাকাছি আছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা এখান থেকে এখানে ট্রাভেল করতে যে বাধাটা পাবে, যদি আমরা ডিস্টেন্সটাকে এইভাবে বাড়িয়ে দিই বা একটা বড় পাত্র নিই, দুটো মনে করে এরকম পজিশন আছে, তাহলে এই ডিস্টেন্স থেকে এতটা ডিস্টেন্সে নিয়ে আসতে কি হবে? রোধটা বাড়বে। তাহলে অভ্যন্তরীণ রোধ বা বাধা যেটা, সেটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? আমরা লিখতে পারি অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর প্রপোর্শনাল টু তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেল? অর্থাৎ তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব যত বাড়াবো অভ্যন্তরীণ রোধ তত বেশি হবে। 2 নাম্বার, ধরো এই তড়িৎদ্বার দুটোকে হালকা টাচ করে রেখেছি একে অপরের সাথে, মানে হালকা টাচ বলতে মানে এই দ্রবণটার মধ্যে মনে করো অল্প পরিমাণ ডোবানো আছে, ধরো এটার এই ঢাকাটা ডুবিয়েছি, এটার এই ঢাকাটা অবধি ডোবানো আছে, তাহলে যে পরিমাণ বাধাটা পাবে, অর্থাৎ কম ইলেকট্রন যাবে এখান থেকে, বেশি ইলেকট্রন ফ্লো হতে পারবে না, তাহলে বাধাটা বেশি থাকবে। কিন্তু যদি আমরা বেশি পরিমাণ ডুবিয়ে দিই, এতটা পরিমাণ ডুবিয়ে দিই, তাহলে কি হবে? অভ্যন্তরীণ রোধের পরিমাণটা কমে যাবে, অর্থাৎ বেশি সংখ্যক ইলেকট্রন কিন্তু এখান থেকে এখানে স্মুথলি ফ্লো করতে পারবে। তাহলে আমরা 2 নাম্বার লিখতে পারি যে আর প্রপোর্শনাল টু 1/, নিমজ্জিত অংশের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই তড়িৎদ্বার দুটোকে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে বেশি করে ডুবিয়ে রাখি, তাহলে এখানে বেশি পরিমাণ ইলেকট্রন আসবে এবং বেশি পরিমাণ ইলেকট্রন এখান থেকে এখানে সহজে যেতে পারবে। আর যদি এরকম অল্প করে ডুবিয়ে রাখি, হয়তো একটা আধটা ইলেকট্রন আসবে, সেই একটা আধটা ইলেকট্রন হয়তো বাধা পেয়ে যাবে, সুতরাং অভ্যন্তরীণ রোধের পরিমাণটা তখন বেশি থাকবে বা প্রভাবটা কম হবে। ক্লিয়ার? বেশ। আর 3 নাম্বার হচ্ছে এই যে তরলটা নিয়েছি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা, এই দ্রবণটা যত লঘু হবে, এটা যত লঘু হবে তত এর তড়িৎ পরিবাহিতা বাড়বে।
ঠিক আছে, যত লঘু হবে তত তড়িৎ পরিবাহিতা বাড়বে, আর যত তড়িৎ পরিবাহিতা বাড়বে তত অভ্যন্তরীণ রোধের মানটা কম হবে। তাহলে আমরা একটা লিখতে পারি অভ্যন্তরীণ রোধ প্রপোর্শনাল টু 1/, দ্রবণের তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, বেশ, বা আর প্রপোর্শনাল টু 1/, দ্রবণের গাঢ়ত্ব। এই দুটো জিনিস আমরা লিখতে পারি। অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব বেশি হলে কি হবে, তার মধ্য দিয়ে একটা জিনিস ভুল হলো, দ্রবণের গাঢ়ত্ব না, প্রপোর্শনাল টু দ্রবণের গাঢ়ত্ব। অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যত বেশি হবে তত কি হবে, রোধটার পরিমাণ বেশি হবে। আর দ্রবণের গাঢ়ত্ব যত কম হবে, অর্থাৎ যত লঘু হবে, তত তার পরিবাহিতা বেশি হবে, তত রোধের মানটা কম হবে। তাহলে যে যে টপিকগুলো আমরা পেলাম, প্রথমটা হচ্ছে তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব বাড়ালে রোধের মান বাড়বে, নিমজ্জিত অংশে ক্ষেত্রফল বাড়ালে রোধের মান কমবে, দ্রবণটাকে লঘু করলে তার মান কমবে, তড়িৎ পরিবাহিতা বাড়ালে রোধের মান কমবে, আর দ্রবণটাকে যদি আমরা গাঢ় করে দিই, অর্থাৎ যদি গাঢ়ত্ব বাড়িয়ে দিই, তাহলে রোধের মান বেড়ে যাবে। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তড়িৎচালক বলের অনেক কটা সংজ্ঞা আমরা পেয়েছি। ঠিক আছে, যদি পরীক্ষাতে আসে তাহলে তড়িৎচালক বলের কোন সংজ্ঞাটা লিখবে, ওটা লিখতে পারো যে মুক্ত অবস্থাতে দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভবের পার্থক্যকে বলা হয় তড়িৎচালক বল। বা তোমরা বলতে পারো যে কোনো একটা আধানকে, তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো একটা আধানকে বা ধনাত্মক আধানকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে, বা কোনো ঋণাত্মক আধানকে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে আসার জন্য যে কার্য করতে হয় সেটাকে বলা হয় তড়িৎচালক বল। বা বলতে পারো যে এটা হচ্ছে এমন একটা ধর্ম যার প্রভাবে কোনো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে, আমি পরের ভিডিওতে বা শেষে একটা পাঠ করে আরও কিছু এর সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা রোধ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটা এতটাই। ওকে, থ্যাংক ইউ।